ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা তোমরা দেখতেই পারছো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া। গভর্নর অনেকজন ছিলেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ভাইসরয় অফ ইন্ডিয়া সব মিলিয়ে অনেকজন ছিলেন। একটা ভিডিওতে সবাইকে কভার করা সম্ভব নয়, সবার সম্বন্ধে ভালো করে ডিটেলসে জানতে গেলে একটা ভিডিওতে হওয়া সম্ভব নয়। আজকে আমি এই ভিডিওটার পার্ট 1 প্রকাশ করছি এবং এই পার্ট 1-এ আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ভাইসরয় অফ ইন্ডিয়া মোট কতজন ছিলেন সবার নামের তালিকা দেখে নেব এবং তারপরে শুধুমাত্র এই গভর্নরদের নিয়েই আলোচনা করব। এবং আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 পার্ট 3 আনছি, সেখানে পরবর্তী অধ্যায়গুলো অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ভাইসরয় অফ ইন্ডিয়াদের নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গভর্নর্স 1757 থেকে 1772। গভর্নর থেকে হয়েছিল গভর্নর জেনারেল অফ দি প্রেসিডেন্সি অফ ফোর্ট উইলিয়াম বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই পদটা ছিল 1773 থেকে 1833 পর্যন্ত। কোন আইনের মাধ্যমে গভর্নর থেকে গভর্নর জেনারেল অফ প্রেসিডেন্সি অফ ফোর্ট উইলিয়াম বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিল? সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। নেক্সট, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে ওই একই পদের নাম চেঞ্জ হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং সেইটা হয়েছিল দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1833, 1833 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী। নেক্সট, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ওই পদটারই নাম পরবর্তীকালে চেঞ্জ হয়েছিল ভাইসরয় অফ ইন্ডিয়া এবং সেটা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-র মাধ্যমে। মোটামুটি এই ছকটা আমরা দেখে নিলাম, অর্থাৎ গভর্নর থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের মাধ্যমে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1833 এর মাধ্যমে এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয় অফ ইন্ডিয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালের মাধ্যমে। এখন আমরা দেখে নেব গভর্নর হিসেবে কারা কারা ছিলেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে কারা কারা ছিলেন, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে কারা কারা ছিলেন এবং ভাইসরয় অফ ইন্ডিয়া হিসেবে কারা কারা ছিলেন। চলো দেখা যাক। গভর্নর 1757 থেকে 1772 সাল। প্রথম ছিলেন রজার ড্রেক। অ্যাকচুয়ালি রজার ড্রেককে গভর্নর্স বলা যায় না, অনেকে বলা হয় কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনও বলা হয়। যাই হোক, আমরা দেখতে থাকি। এরপরে হয়েছিল রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ দুবার হয়েছিল। প্রথমবার হয়েছিল 1757 থেকে 1760 পর্যন্ত তিনি গভর্নরের দায়িত্ব সামলেছিলেন। রবার্ট ক্লাইভের পর ছিলেন হেনরি ভ্যানসিস্ট্যাট, তিনি ছিলেন 1760 থেকে 1765। নেক্সট ছিলেন রবার্ট ক্লাইভ, আবার তার সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশন টাইমে এসেছিলেন 1765 থেকে 1767। নেক্সট ছিলেন হেনরি ভেডলেস্ট, তিনি 1767 থেকে 1769 পর্যন্ত ছিলেন এবং লাস্ট গভর্নর ছিলেন যিনি, তিনি হলেন কাটিয়ার, 1769 থেকে 72 পর্যন্ত তিনি ছিলেন। আমরা দেখে নেব গভর্নর জেনারেল অফ দি প্রেসিডেন্সি অফ ফোর্ট উইলিয়াম অর গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই পদের স্থায়িত্বকাল ছিল 1773 থেকে 1833 সালের মধ্যে। আমরা দেখে নিই কতজন ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। প্রথমে ছিলেন ওয়ারেন হেস্টিং বা বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং, 1773 থেকে 1785 পর্যন্ত। নেক্সট ছিলেন জন ম্যাকফারসন, ইনি অ্যাক্টিং হিসেবে ছিলেন, অনেক ইতিহাস বইতে এনার নাম নেই। ইনি খুব কম সময়ে জাস্ট কয়েক মাসের জন্য ইনি এই দায়িত্ব সামলেছিলেন। নেক্সট হলেন চার্লস কর্নওয়ালেসলি, তিনি ছিলেন 1786 থেকে 1793 সাল পর্যন্ত। নেক্সট ছিলেন জন শোর, তিনি 1793 থেকে 1798 সাল পর্যন্ত ছিলেন। তারপর অ্যালুড ক্লার্ক, ইনিও অ্যাক্টিং হিসেবে জাস্ট 2 মাস 3 মাস ছিলেন, অনেক ইতিহাস বইতে এনার নাম নেই। নেক্সট হলেন রিচার্ড ওয়েলেসলি, তিনি ছিলেন 1798 থেকে 1805 পর্যন্ত। নেক্সট ছিলেন স্যার জর্জ বার্লো, তিনি ছিলেন 1805 থেকে 1807 পর্যন্ত। নেক্সট হলেন লর্ড মিন্টো, তিনি হলেন 1807 থেকে 1813 পর্যন্ত। নেক্সট
ছিলেন ফ্রান্সিস রাউডন হেস্টিং। মনে রাখতে হবে ফ্রান্সিস রাউডন হেস্টিং এবং ওয়ারেন হেস্টিং এক লোক নয়, এই দুজনকে গুলিয়ে ফেললে চলবে না। ফ্রান্সিস রাউডন হেস্টিং 1813 থেকে 1823 সাল পর্যন্ত ছিলেন। তারপর ছিলেন জন অ্যাডাম, ইনিও অ্যাক্টিং হিসেবে 5-6 মাসের জন্য ছিলেন। এবং সর্বশেষ ছিলেন লর্ড আমহার্স্ট, তিনি 1823 থেকে 1828 পর্যন্ত ছিলেন। তাহলে জন অ্যাডাম যিনি অ্যাক্টিং ছিলেন, অ্যালুড ক্লার্ক যিনি অ্যাক্টিং ছিলেন এবং জন ম্যাকফারসন যিনি অ্যাক্টিং ছিলেন, এই তিনজনের নাম অনেক ক্ষেত্রে ইতিহাস বইতে থাকে না। মোটামুটি ওয়ারেন হেস্টিং, চার্লস কর্নওয়ালিস, জন শোর, রিচার্ড ওয়েলেসলি, স্যার জর্জ বার্লো, লর্ড মিন্টো, ফ্রান্সিস রাউডন হেস্টিং এবং লর্ড আমহার্স্ট, এটাই হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলে যারা এই পদে যারা ছিলেন তাদের ক্রোনোলজিক্যাল অর্ডার। নেক্সট চলে যাই আমরা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে কারা কারা ছিলেন? Until 1833, the title of the position was Governor General of Bengal. The Government of India Act 1833 converted the title into Governor General of India. দেখে নিই ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কারা কারা ছিলেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট ছিলেন লর্ড চার্লস মেটাক্যাফে 1835 থেকে 1836। থার্ড হলেন লর্ড অগল্যান্ড 1836 থেকে 1842। ফোর্থ হলেন লর্ড এলিনবার্গ 1842 থেকে 1844। সিক্সথ হলেন লর্ড হার্ডিঞ্জ 1844 থেকে 1848 এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন লর্ড ডালহৌসি 1848 থেকে 1856। এই ছজনই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদাভিষিক্ত ছিলেন এবং এদের সম্বন্ধে আমরা পরবর্তীকালে প্রত্যেককে ধরে ধরে ডিটেলসে আলোচনা করব। নেক্সট চলে আসছি ভাইসরয় অফ ইন্ডিয়া। অ্যাজ পার রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, দি পোস্ট অফ গভর্নর জেনারেল কেম ইনটু এক্সিস্টেন্স। Earlier, the Governor General of Bengal was appointed by East India Company. After the adoption of Government of India Act, Governor General became Viceroy of India। এবং মনে রাখতে হবে আগে ক্ষমতাটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, কিন্তু 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পর থেকে ভারত শাসনের ক্ষমতা ব্রিটিশ মহারানীর হাতে চলে গেছিল। আমরা দেখে নিই ভাইসরয় অফ ইন্ডিয়ার পদে কারা কারা ছিলেন। প্রথম ছিলেন লর্ড ক্যানিং 1856 থেকে 1862। নেক্সট লর্ড এলগিন 1862 1863। তারপর লর্ড জন লরেন্স 1864 থেকে 1869। নেক্সট লর্ড মেয়ো 1869 থেকে 1872। ফিফথ লর্ড নর্থবুক 1872 থেকে 1876। নেক্সট লর্ড লিটন 1876 থেকে 1880। নেক্সট লর্ড রিপন 1880 থেকে 1884। তারপরে লর্ড ডাবরিন 1884 থেকে 1888। নেক্সট লর্ড ল্যান্সডাউন 1888 থেকে 1894। তারপরে এলেন লর্ড এলগিন টু 1894 থেকে 1899। তারপর লর্ড কার্জন 1899 থেকে 1905। নেক্সট লর্ড মিন্টো টু 1905 থেকে 1910। তারপর লর্ড হার্ডিঞ্জ 1910 থেকে 1916। নেক্সট লর্ড চেমসফোর্ড 1916 থেকে 1921। লর্ড রিডিং 1921 থেকে 1926। নেক্সট লর্ড আরউইন 1926 থেকে 1931। তারপর লর্ড উইলিংডন 1931 থেকে 1936। দেন লর্ড লিনলিথগো 1936 থেকে 1944। তারপর লর্ড ওয়েভেল 1944 থেকে 1947। একদম শেষে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন মার্চ 1947 থেকে আগস্ট 1947। এই নামগুলো যদি পরপর ক্রোনোলজিক্যাল অর্ডারে মনে রাখতে চান তাহলে আপনারা ভিডিওটা পজ করে আপনাদের খাতায় এইগুলো লিখে নিতে পারেন। আজকের আমরা পার্ট 1-এ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গভর্নর 1757 থেকে 1772 যে কজন গভর্নর ছিলেন তাদের সম্বন্ধে আমরা ডিটেলসে একটু দেখে নেব। প্রথম হচ্ছে রজার ড্রেক, এনাকে গভর্নর বলার থেকে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর বলাই মনে হয় যুক্তিযুক্ত। রজার ড্রেক বিকেম প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম অন 8 August 1752 following the death of William Fitch. In April 1756, 1756 সালে সিরাজউদ্দৌলা became the Nawab of Bengal and sought to
reprimand the company for abusing their privileged trading rights. অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল কার থেকে? একটু তাহলে আমাদের আরেকটু আগে পিছিয়ে যেতে হবে, জাহাঙ্গীরের দরবারে আমাদের চলে যেতে হবে। জাহাঙ্গীরের দরবারেই প্রথম ইংরেজরা ভারতে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পেয়েছিল। জাহাঙ্গীরের দরবারে ইংরেজরা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করারই অনুমতি পেয়েছিল, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করার তাদের যে অনুমতি দেওয়া হয়েছিল সেইটাকে তারা খারাপভাবে ইউজ করছিল এবং তাদের যতটুকুনি অনুমতি দেওয়া হয়েছিল তার থেকে তারা বিভিন্ন রকম অন্যান্য জিনিসও করছিল, যার বিরুদ্ধে 1756 সালের বাংলার নবাব সিরাজদৌল্লা প্রতিবাদ করেছিল। এবং অন 16 জুন 1756 Sirajuddaula approached Calcutta with an army numbering 30,000 and within 4 days the town fort were captured. Drake was officially removed from his post by the company on 13 November 1757. সিরাজদৌল্লা 16 জুন 1756-তে 30,000 সৈন্যের এক বিশাল সেনাবাহিনী নিয়ে কলকাতার দিকে অগ্রসর হয়েছিলেন এবং কলকাতা আক্রমণ করেছিলেন এবং তিনি ফোর্ট উইলিয়াম দুর্গকে ক্যাপচার করে নিয়েছিলেন। সেই সময় ড্রেক ডায়মন্ড হারবারের ফলতার দিক দিয়ে যে নদী আছে ওই নদী দিয়ে পালিয়ে গিয়েছিল। ড্রেক পরবর্তীকালে 13 নভেম্বর 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরখাস্ত করেছিল। In his absence, John Jeppenheth Hollowell was placed in charge. ড্রেকের জায়গায় হলওয়েল চার্জে নিয়েছিলেন। এই সময় একটা ঘটনা ঘটেছিল যেটা ব্ল্যাক হোল অফ ক্যালকাটা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি অফ ক্যালকাটা নামে পরিচিত। সেটা কি ছিল? ফোর্ট উইলিয়ামের মধ্যে একটা ঘর ছিল যেটা 14 ফুট বাই 18 ফুট। সিরাজের সৈন্যরা ইংরেজ যুদ্ধবন্দীদের এই 14 ফুট বাই 18 ফুট ঘরের মধ্যে একসাথে অনেক যুদ্ধবন্দীদের গাদাগাদি করে রেখে দিয়েছিল এবং তার ফলে 123 থেকে 146 জন বন্দি শ্বাসকষ্ট এবং এক্সটেন্সিভ গরমের জন্য মারা গিয়েছিল। যদিও এই খবরটার কতটা সত্যি সেটা বলা সম্ভব নয়, এটা অনেকটা জনশ্রুতি বা রিউমারের মতো। অনেক বইতে এই 123 থেকে 146 জন যে প্রিজনার মারা গিয়েছিল এই ফিগারটা চেঞ্জ আছে, অনেক বইতে দেওয়া আছে শুধু 64 থেকে 70 জনের মতো মারা গিয়েছিল। ব্ল্যাক হোল ট্র্যাজেডি অফ ক্যালকাটা নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যেও মতভেদ আছে এবং 14 ফুট বাই 18 ফুট একটা ঘরের মধ্যে যে এতজন সৈন্যকে বন্দি করে রাখা সম্ভব কিনা সেইটাও ভেবে দেখা দরকার। নেক্সট আমরা আসছি 1757 থেকে 1760 রবার্ট ক্লাইভের সময়কালে। রবার্ট ক্লাইভ দুটো সময় ধরে ইন্ডিয়াতে গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন, প্রথমে 1757 থেকে 1760 এবং দ্বিতীয় ভাগে 1765 থেকে 1767। Arrived in St. Fort George, Madras in 1744 to work for the East India Company as a factor or company agent, অর্থাৎ রবার্ট ক্লাইভ 1744 সালে প্রথম মাদ্রাজ এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কোম্পানি এজেন্ট হিসাবে। ক্লাইভ ইনিশিয়াল স্টে ইন ইন্ডিয়া লাস্টেড ফ্রম 1744 টু 1753। ক্লাইভ ভারতে 1744 থেকে 1753 এই সময়কালটাই ছিলেন, তারপরে তিনি তার নিজের দেশে ফিরে গিয়েছিলেন। He was called back to India in 1755 to ensure British supremacy in Indian subcontinent against the French. ফ্রেঞ্চদের ফরাসিদের বাড়বাড়ন্ত কমানোর জন্য আবার 1755 সালে ক্লাইভের ডাক পড়েছিল ভারতে। After the victory of British at Battle of Buxar, Clive was sent to India as governor and commander-in-chief of British পজিশনাল ইন বেঙ্গল। ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধর পরে আমরা জানি, দেখব বক্সারের যুদ্ধের সম্বন্ধে একটু পরেই আমরা পড়ব এই ভিডিওতে। 1764-তে বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধের অব্যাহতির পরেই ক্লাইভকে কমান্ডার ইন চিফ করে বাংলাতে আনা হয়েছিল। তিনি ক্লাইভ কী করেছিলেন? ক্লাইভের উল্লেখযোগ্য কাজের মধ্যে প্রথমেই তিনি করেছিলেন পলিটিক্যাল সেটেলমেন্ট উইথ ডিফিটেড পাওয়ার্স। পরাজিত রাজন্যবর্গের সাথে তিনি রাজনৈতিক সেটেলমেন্টে গেছিলেন। সেটেলমেন্ট উইথ আউধ, ফার্স্ট ট্রিটি অফ এলাহাবাদ ইন 1765, অর্থাৎ এলাহাবাদের প্রথম সন্ধি 1765 সালে হয়েছিল কার সাথে? অউধের নবাবের সাথে।
এর ফলে কি হয়েছিল, নবাব ডিসব্যান্ডেড মোস্ট অফ হিস আর্মি, অর্থাৎ নবাবের নিজস্ব যে সৈন্যদল আছে সেটা ভেঙে দিতে হয়েছিল নবাবকে। নবাব টু অ্যাডমিনিস্ট্রেটর ভায়া ডেপুটি সুবাদার হু ইজ নমিনেটেড বাই দি কোম্পানি, একজন ডেপুটি সুবাদার নিয়োগ করেছিল কোম্পানি নবাব, যার মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ বা শাসন ব্যবস্থা চালাতেন। নেক্সট সেটেলমেন্ট উইথ শাহ আলম টু মুঘল এম্পায়ার, সেকেন্ড ট্রিটি অফ এলাহাবাদ ইন 1765। এরপরে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি হয়েছিল, সেটাও 1765 সালে। এম্পায়ার টু রিসাইড আন্ডার কোম্পানিজ প্রোটেকশান অ্যাট এলাহাবাদ, এলাহাবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে প্রোটেকশান দিয়েছিল এবং অ্যাকচুয়ালি নবাবের কোনো ক্ষমতাই ছিল না। নবাব এলাহাবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে প্রায় গৃহবন্দী হয়েছিলেন। এম্পায়ার গ্র্যান্টেড কোম্পানি দিওয়ানি অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, সম্রাট মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দিতে বাধ্য হয়েছিল। দেওয়ানির শব্দটার মানে হচ্ছে রাজস্ব আদায়, অর্থাৎ বাংলা, বিহার এবং উড়িষ্যা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল। নেক্সট, ইন 1757 ক্লাইভ অ্যালং উইথ অ্যাডমিরাল ওয়াটসন ওয়াজ এবল টু রিক্যাপচার ক্যালকাটা ফ্রম দি নবাব অফ বেঙ্গল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা 1756 সালে কলকাতা যে দখল করেছিল, ফোর্ট উইলিয়াম দখল করে নিয়েছিল, সেটা ক্লাইভ অ্যাডমিরাল ওয়াটসনের সাহায্যে আবার পুনর্দখল করেছিল। তারপরেই পলাশির বিখ্যাত যুদ্ধ ব্যাটেল অফ পলাশি 1757 সালে হয়েছিল, যেখানে ব্রিটিশরা যুদ্ধে জিতে গেছিল এবং সিরাজদৌলা যুদ্ধে পর্যদস্ত হয়েছিল। ক্লাইভ এনশিওর অ্যান ইংলিশ ভিক্টরি বাই ব্রাইবিং দি নবাবস আর্মি কমান্ডার মির্জাফর, এটা আমরা সবাই জানি, মির্জাফরকে ঘুষ দিয়ে যুদ্ধ থেকে বিরত রেখেছিল রবার্ট ক্লাইভ, হু ওয়াজ ইনস্টলড অ্যাজ বেঙ্গলস নবাব আফটার দি ব্যাটেল। পলাশির যুদ্ধের পরে মির্জাফরই সিরাজদৌলার স্থানে বাংলার নবাব হয়েছিল। ক্লাইভ ওয়াজ অলসো এবল টু ক্যাপচার সাম ফ্রেঞ্চ ফোর্স ইন বেঙ্গল, কিছু ফরাসি দুর্গ যেগুলো বাংলাতে অবস্থিত ছিল, ক্লাইভ সেইগুলো দখল করে নিতে সক্ষম হয়েছিল। As a result of this battle, the British became the paramount power in Indian subcontinent. This is also opened up other parts of India to British and finally led to the rise of British Raj in India. এই পলাশির যুদ্ধের মধ্যে দিয়েই ইংরেজরা ভারতীয় উপমহাদেশের ওপর তাদের দখল কায়েম করেছিল এবং তারা একটা সুপার পাওয়ার হিসাবে পরিণত হয়েছিল, কারণ ফরাসি, ওলন্দাজ এরকম আরও কিছু কিছু শক্তি ছিল, সেই সবাইকে সরিয়ে দিয়ে ইংরেজরা ভারতীয় উপমহাদেশের ওপর কর্তৃত্ব কায়েম করতে পেরেছিল। তার প্রধান কৃতিত্ব হচ্ছে রবার্ট ক্লাইভের। ফর দিস রিজন রবার্ট ক্লাইভ ইজ অলসো নোন অ্যাজ কনকারার অফ ইন্ডিয়া, রবার্ট ক্লাইভকে কনকারার অফ ইন্ডিয়া হিসাবেও বলা হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্লাইভ রিফর্মস, ক্লাইভ কিছু কিছু সংস্কার করেছিল, যেমন prohibited company servant from accepting gifts and indulging in private trade। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা চাকরি করতেন তাদেরকে গিফট নেওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং তাদেরকে ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্যের অধিকার তাদের হরণ করেছিলেন। সোসাইটি অফ ট্রেড ওয়াজ সেট আপ ইন 1765। ক্লাইভ 1765 সালে সোসাইটি অফ ট্রেড প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান্ড মোনোপলি ইন সল্ট, বেটেল নাট অ্যান্ড টোবাকো স্টার্টেড। অ্যাডমিনিস্ট্রেশন ডুয়েল সিস্টেম ইন বেঙ্গল ফ্রম 1765 টু 1772। ডুয়েল সিস্টেম মানে দ্বৈত শাসন ব্যবস্থা। রবার্ট ক্লাইভ বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেছিলেন, যেটা চলেছিল 1765 থেকে 1772 সাল পর্যন্ত। দি ব্যাটেল অফ বক্সার কবে হয়েছিল? 22 অক্টোবর 1764 ওয়াজ ফট বিটুইন দি ব্রিটিশ অ্যান্ড দি কম্বাইন্ড ফোর্স অফ মীর কাসিম, সুজাউদ্দৌলা, দি নবাব অফ আউধ অ্যান্ড দি মুঘল এম্পায়ার শাহ আলম টু। দি ব্রিটিশ ওন দি ব্যাটেল। নবাব ডিপেন্ডেড ফর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিকিউরিটি অন ব্রিটিশ। এর ফলে এর পরবর্তীতে কি হয়েছিল, নবাব যে কোনো অভ্যন্তরীণ এবং বহির্গত কারণের জন্যই ব্রিটিশদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। অ্যাজ দিওয়ান, দিওয়ান মানে কি? রাইট টু কালেক্ট রেভিনিউ, অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার।
As the one company collected its revenue while through right to nominate deputy subadar, it controlled নিজামত or পুলিশ অ্যান্ড জুডিশিয়াল পাওয়ার। অর্থাৎ কোম্পানি একজন ডেপুটি সুবাদার নিয়োগ করত যারা নিজামত, হিয়ার নিজামত মিন্স অ্যাডমিনিস্ট্রেশন, যারা নিজামত বা অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালনা করত এবং পুলিশ বা জুডিশিয়াল পাওয়ার সবই এই ডেপুটি সুবাদার চালনা করত। নবাব ইন্টারনাল এবং এক্সটার্নাল সিকিউরিটির জন্য ব্রিটিশদের ওপর নির্ভরশীল হয়ে পড়ল। নবাবের হাতে রাজস্ব আদায়েরও কোনো ক্ষমতা থাকলো না এবং শাসন ব্যবস্থাও চলে গেল ডেপুটি সুবাদারের হাতে, সেই ডেপুটি সুবাদার যাকে কিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়োগ করত। মিলিটারি রিফর্মস, মিলিটারির মধ্যেও রবার্ট ক্লাইভ কিছু সংস্কার এনেছিলেন। ডবল ভাট্টা ওয়াজ অরিজিনালি প্রোভাইডেড ফর অ্যাক্টিভ সার্ভিস বাট লেটার ওয়াজ কন্টিনিউড ডিউরিং দি পিস টাইম অলসো। Clive in 1766 ordered that it would be paid only on service outside বেঙ্গল এবং বিহার। অর্থাৎ আগে ব্রিটিশ সৈন্যরা ডবল ভাট্টা পেত, কিন্তু রবার্ট ক্লাইভ 1766 সালে একটা অর্ডার জারি করে বললেন যে সমস্ত ব্রিটিশ সার্ভেন্টরা বাংলা এবং বিহারের বাইরে কাজ করবে তারাই শুধুমাত্র এই ডবল ভাট্টা পাবে। হোয়াইট মিউটনি হেল্ড বাই ব্রিটিশ সোলজার এগেনস্ট অ্যাবলিশমেন্ট অফ ডবল ভাট্টা। হোয়াইট মিউটনি বা শ্বেত বিপ্লব হয়েছিল ক্লাইভের এই অর্ডারের বিরুদ্ধে প্রতিবাদ করে, যেটা ব্রিটিশ সোলজাররাই কিন্তু করেছিল। তাহলে এটাও একটা গুড কোশ্চেন, হোয়াইট মিউটনি কার সময় হয়েছিল। এছাড়া ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার এগেনস্ট হায়দার আলী 1766 থেকে 1769, এটাও রবার্ট ক্লাইভের সময়কালে হয়েছিল এবং ব্রিটিশ ওয়ার ডিফিটেড। He also faced trial in England because of enormous personal fortune he earned in India. রবার্ট ক্লাইভ অ্যাকচুয়ালি ভারতের তার শাসনকালে ভারত থেকে প্রচুর অর্থ আমদানি করেছিলেন, যা তাকে ব্রিটেনের একজন প্রতিপত্তিশালী গণ্যমান্য ব্যক্তিদের একজন অন্যতম করে তুলেছিল এবং এর ফলে ব্রিটেনে গিয়ে তাকে তদন্তের মুখেও পড়তে হয়েছিল। নেক্সট আসছি আমরা হেনরি ভ্যানসিস্টাট। In November 1759, on Clive's recommendation, he was appointed President of the Council and Governor of Fort William in Bengal from 27 July 1760 to 2 December 1764. বন্ধুর মতো ছিলেন ক্লাইভের সঙ্গে হেনরি ভ্যানসিস্ট্যাটের খুব ভালো সম্পর্ক ছিল। ক্লাইভের রেকমেন্ডেশনেই হেনরি ভ্যানসিস্ট্যাট 1760 থেকে প্রায় 1764 শেষ ভাগ ডিসেম্বর পর্যন্ত গভর্নরের দায়িত্ব সামলেছিলেন। ব্যাটেল অফ বক্সার 22 অক্টোবর 1764 হেনরি ভ্যানসিস্ট্যাটের সময় হয়েছিল। ক্লাইভ কিন্তু 1765 থেকে আবার গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন, দুটো অর্ধে তিনি পালন করেছিলেন এবং মাঝখানের সময়টা ছিলেন হেনরি ভ্যানসিস্ট্যাট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে ব্যাটেল অফ বক্সার হয়েছিল হেনরি ভ্যানসিস্ট্যাটের সময় 1764-তে, যেখানে নবাব অব আউধ, নবাব অব বেঙ্গল মীর কাসিম, যিনি 1763 সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন, এবং মুঘল এম্পায়ার শাহ আলমের সম্মিলিত বাহিনীর সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। ব্রিটিশ ফোর্স ফট আন্ডার দি কমান্ড of the British East India Company led by Hector Munro। ব্রিটিশ সৈন্যদলকে নেতৃত্ব দিয়েছিল কে ব্যাটেল অফ বক্সারে? হেক্টর মুনরো। এটাও একটা খুব ভালো কোশ্চেন। দি ব্যাটেল ওয়াজ ফট অ্যাট বক্সার, এ স্মল ফর্টিফাইড টাউন উইদিন দি টেরিটরি অফ বিহার লোকেটেড অন দি ব্যাঙ্কস অফ গঙ্গা রিভার। ইট ওয়াজ এ ডিসাইভস ভিক্টরি ফর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দি ওয়ার ওয়াজ ব্রট টু অ্যান এন্ড বাই দি ট্রিটি অফ এলাহাবাদ ইন 1765। বক্সারের যুদ্ধ শেষ হয়েছিল এলাহাবাদের চুক্তির মাধ্যমে, যেটা 1765 সালে হয়েছিল, এবং এলাহাবাদের এই চুক্তি 1765 সালে যখন হচ্ছে তখন কিন্তু ক্ষমতায় আছে রবার্ট ক্লাইভ। হেনরি ভেরলেস্ট was one of those opposing the idea of establishing a kingdom in Bengal by the company। ভেরলেস্ট কিন্তু অন্যান্য ইংরেজদের মতো ছিল না, তিনি ইংরেজ কোম্পানি যে বাংলাতে রাজত্ব বিস্তার করবে তিনি এর বিরুদ্ধ মতবাদে দিকে ছিলেন। অর্থাৎ তিনি চাইতেন না যে ইংরেজরা ব্যবসা করতে এসে বাংলায় রাজত্ব করতে শুরু করে দিক। হি মেনটেন্ড হিজ ইন্টিগ্রিটি ডিউরিং দি এন্টায়ার পিরিয়ড অফ হিজ সার্ভিস ইন বেঙ্গল। অন দি ডিপার্চার অফ রবার্ট ক্লাইভ, কোর্ট অফ ডিরেক্টরস হ্যাড appointed Verlest the governor of the Fort William in Bengal on 17th May 1767.
1767 সালে কোর্ট অফ ডিরেক্টরিয়াই হেনরি ভেরলেস্টকে গভর্নর অফ বেঙ্গলের দায়িত্ব দিয়েছিল। কোর্ট অফ ডিরেক্টরসটা কি? কোর্ট অফ ডিরেক্টরস দি এক্সিকিউটিভ বডি অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাট দি লিডেনহ্যাল স্ট্রিট ইন লন্ডন, দি হেডকোয়ার্টার্স অফ দি কোম্পানি আনটিল ইটস অ্যাবলিশন ইন 1858. Henry Verlest was made the chief of Chittagong in 1760 when it was ceded to the company by Nawab Mir Qasim and ruled it up to 1765. তিনি চিটাগাঁওয়ের দায়িত্বে ছিলেন। His success in enhancing revenue collection in Chittagong pursues the council to give him similar responsibilities for improving the affairs other two ceded districts Burdwan and Mednipur. অর্থাৎ তিনি চিটাগাঁওয়ের দায়িত্বে ছিলেন এবং সেখান থেকে তিনি খুব ভালোভাবে রেভিনিউ বা রাজস্ব আদায় করতে পেরেছিলেন বলে পরবর্তীকালে বর্ধমান এবং মেদিনীপুরের দায়িত্ব তিনি পেয়েছিলেন। ইন স্পাইট অফ হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড ডিটারমিনেশন অফ গুড গভর্নেন্স, ভেরলেস্ট হ্যাজ ফেল টু অ্যারেস্ট ডিটোরিয়েটিং কন্ডিশন অফ দি কান্ট্রি। অর্থাৎ ভেরলেস্টের সদিচ্ছা থাকা সত্ত্বেও দিনের পর দিন যে ভারতের অবস্থা খারাপ হয়ে চলেছিল, তিনি ভারতের এই খারাপ হয়ে যাওয়া অবস্থাটাকে আটকাতে পারেননি। তার অনেক কারণ ছিল। যাই হোক, হেনরি ভেরলেস্ট রিজাইন ফ্রম দি পোস্ট অফ গভর্নর ইন ডিসেম্বর 1769। নেক্সট এবং শেষ গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছেন কাটিয়ার, 1769 থেকে 1772। কাটিয়ারের সময় গুরুত্বপূর্ণ ঘটনা একটাই এবং একটাই কোশ্চেন আসে এই কাটিয়ার থেকে, সেটা অন 26 ডিসেম্বর 1769 কাটিয়ার সাকসিডেড হেনরি ভেরলেস্ট অ্যাজ গভর্নর অফ বেঙ্গল। কাটিয়ার ওয়াজ গভর্নর অ্যাট টাইম অফ বেঙ্গল ফেমিনিন। 1770 এবং বাংলার 1776 সালে যে মন্বন্তর হয়েছিল তাতে প্রায় 1/3 লোক মারা গিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলে ক্লিক করুন, কারণ খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল যতজন ছিলেন প্রত্যেকের ওপর ধরে ধরে আমরা আলোচনা করব। প্রত্যেকের সময়কালে গুরুত্বপূর্ণ পয়েন্ট কী আছে, কী কী জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেইগুলো আমরা আলোচনা করব। তারপর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ভাইসরয় অফ ইন্ডিয়াও আমরা আস্তে আস্তে আলোচনা করব। নোটিফিকেশান আইকনে ক্লিক করুন যাতে এইরকম ভিডিও আপনারা অনেক পেতে থাকেন।